শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আচ্ছা, কলকব্জা ছাড়া কি কোনো কিছু আছে নাকি? মানুষের দেহে তো কলকব্জায় ভর্তি। একটি যে কোষ তো হলো যে কোনো জীবদেহের একটি একক। প্রতিটি কোষের ভেতরে যে কত জটিল কাজ সব ঘটতে থাকে, সে একটা বিরাট জগৎ। এর ভেতরেও কলকব্জার ছড়াছড়ি। আকাশে গ্রহ নক্ষত্র কত কলকব্জা, বাতাসের ভেতরেও অনেক কলকব্জা, যে আমরা দেখতে পাই না তার ভেতরেও অনেক কলকব্জা। নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, আরও কত কিছু জিনিসের কত বিচিত্র সমাবেশ, বিচিত্র মাত্রায় সেগুলোর সন্নিবেশ। তো আমরা প্রাণীদেহ, জীবদেহ, উদ্ভিদ দেহ যেখানে যাই সেখানেই কলকব্জা। আমাদের যে কল্পনা জগৎ, সে তার মধ্যেও আমরা অনেক কলকব্জার সমাবেশ দেখতে পাবো, যদি আমরা ভালোভাবে দেখবার চেষ্টা করি। গল্পের মধ্যেও কিন্তু কলকব্জা আছে। গল্প যা আমরা সৃষ্টি করি, সেই গল্পের মধ্যে অনেক কলকব্জা, অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। এবং এই কলকব্জাগুলো জানলে যেমন আমাদের দেহটা জানা যাবে, চিকিৎসকরা দেহ জানেন, কৃষিবিদরা গাছের কলকব্জা জানেন, তেমনি ইঞ্জিনিয়াররা বিভিন্ন যন্ত্রের কলকব্জা জানেন। তেমনিভাবে যিনি গল্প লিখবেন তিনি নিশ্চয়ই গল্পের কলকব্জাগুলোকে রপ্ত করবেন। যিনি পড়বেন তিনি পড়তে পড়তেই এই কলকব্জার উপরে তার একটি দখল নিশ্চয়ই এসে যাবে। সেই আশায় এই কলকব্জা নিয়ে কিছু সামান্য কথা বলবার আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতার ভিত্তিতে। এবং আমি এ ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছি অতি সম্প্রতি, গত 30শে জুলাই তারিখে 2020 আমাদের ঢাকার একটি প্রকাশনা সংস্থা সপ্তডিঙা, তারা আমায় ডেকেছিল এই গল্পের এইসব বিষয় নিয়ে কিছু কথা বলবার জন্যে। তো তখন আমার মাথায় এলো যে এটি সকলের জন্যে এই কথাগুলো বলে রাখা খুব দরকার। গল্পের যে কলকব্জা, সেটি আসলে কি? সেটি আসলে গল্প কলকব্জাগুলো জানলে, যেমন কিভাবে কোনটা বসাতে হবে এটা জানলে, যেমন আমি বিভিন্ন অংশ নিয়ে এসে জোড়া লাগিয়ে একটা ইঞ্জিন বানাতে পারবো, একটা রেডিও বানাতে পারবো, একটা টেলিভিশন বানাতে পারবো, তেমনিভাবে এইগুলো আমরা জানতে পারলে আমরা ভালো একটা গল্প বানাতে পারবো। আর ভালো গল্পের মধ্যে এগুলো আছে কি না তা দেখতে পারলে আমরা গল্পের স্বাদ অনুভব করতে পারবো। গল্প কিন্তু উড়িয়ে দেওয়ার মতো ফেলনা জিনিস নয়। অনেকে বলতে পারেন যে আমি বাবা গল্পের বইটই পড়ি না, কারণ একে সময় নষ্ট করার আমার কোনো দরকার নেই। কী দরকার গল্প বই পড়ার? গল্পের বই পড়ার যে কী দরকার, এটি যিনি পড়েননি তিনি তো জ্ঞানের মধ্যে ঢোকেননি, তিনি আর বুঝবেন কি করে? যিনি পড়েছেন আমার মনে হয় তিনি নিশ্চয়ই বুঝেছেন। গল্প এবং উপন্যাস আমাদের মনোজগতের উপর একটা বিরাট প্রভাব ফেলে। এবং মানুষ হতে হলে তো শুধু দুটো পা দুটো হাত থাকা যথেষ্ট নয়, মানুষের মতো দেহ হওয়াটাও যথেষ্ট নয়। তারা মানুষের মতো দেখতে, কিন্তু পরিপূর্ণ মানুষ কিনা সে বিষয়ে তো নিশ্চয়ই সন্দেহ আছে। অনুভূতিপ্রবণ মন যার নেই, তার তো আসলে মন আছে কিনা সেটারই বোঝার উপায় নেই। আমি যদি ভালো মানুষ হই, আমি যদি সত্যিকারের মানুষ হই, যে মানুষকে সমাজ গুরুত্ব দেবে এবং যেই মানুষের কথা তার অন্তর্ধানে বড় মানুষ স্মরণ রাখবে, সেই মানুষই হলো মানুষ। এবং সেই মানুষ হতে হলে দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে, বহু বিষয়ে ভাবতে হবে। সাধারণ হলে হবে না, সাধারণ হলে হারিয়ে যাবে। এবং মনে রাখবার জন্য যদি কোনো মানুষ কেউ হয়, তো তাকে সচেতন হতে হবে, তার প্রখর দৃষ্টিভঙ্গি থাকবে। গল্প এবং উপন্যাস এই জাতীয় দৃষ্টিভঙ্গির প্রসারে খুব সহায়ক, এবং যারা পড়েছেন তারা জানে, আমি নিজে উপলব্ধি করি এটা। তো গল্প আর উপন্যাস এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। গল্প তো হলো ছোট পরিসরের জিনিস, আর গল্পের মধ্যেও আবার ছোট গল্প আছে, বড় গল্প আছে, অনুগল্প আছে। বড় গল্প বেশ বড় হবে, ছোট গল্প
তার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, আয়তনেও কিছু ছোট হবে, অনুগল্প আরও ছোট হবে এবং তারও কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। তো সেই সব কঠিন এবং তাত্ত্বিক আলোচনা আজকে করব না, এবং এখন শুধুমাত্র এটুকু বলতে চাই যে মোটা দাগে ছোট গল্পকে উপন্যাসের সংক্ষিপ্ত রূপ আর উপন্যাসকে ছোট গল্পের বর্ধিত রূপ বলা হচ্ছে। যদি আমরা শুধু এটুকু মোটা দাগের কথা বলছি, মনে রাখি, তাহলে আমাদের কিছুটা সাহায্য নিশ্চয়ই হবে। তবে আমরা মনে রাখব যে উপন্যাসে অনেক চরিত্র, অনেক শাখা প্রশাখা। উপন্যাসের শুরু থেকে একটা ঘটনা শুরু থেকে সেটা শাখা বিস্তার করতে থাকে, ডালপালা বিস্তার করতে থাকে, ডালের থেকে আবার উপশাখা বিস্তার হয়, উপশাখার থেকে আরও ছোট ছোট ডাল কুঁড়ি বের হয়, এবং এগুলো সব চরিত্র এবং এগুলো সব ঘটনা। এই সব ছোট ছোট নানান ঘটনার ঘনঘটা, এবং এই সব ঘটনা হয়ে বিশদ ঘটনা হয়ে শেষে আবার একটা কনক্লুশন অর্থাৎ সমাপ্তি বা উপসংহারে এসে এইগুলো সব আবার একটা জায়গায় মিলবে। আর ছোট গল্প তো ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। শেষে হবে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। আরও কথা। তো আমাদের ছোট গল্পের রবীন্দ্রনাথ আমাদের আধুনিক বাংলা ছোট গল্পের এক সিংহ পুরুষ আমরা তাকে বলবো, এবং আরও সব মহান আমাদের গল্পকারেরা আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছেন, সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তো উপন্যাসের মতো ভাবের বিস্তার আমরা গল্পের মধ্যে বা ছোট গল্পের মধ্যে আমরা দেখার সুযোগ পাবো না, কারণ এটার আয়তনের কমের কারণে অনেক কিছু এখানে সংক্ষেপে করতে হবে, এখানে ইঙ্গিতে করতে হবে, এবং অল্প কথায় বেশি ভাব এখানে সঞ্চার করতে হবে। এবং এটির সূচনায় এবং বলা হচ্ছে সূচনা এবং শেষে একটি নাটকীয়তা থাকবে। সব সময় এই যে সূচনাটা হঠাৎ করে একটা সূচনা হয়ে গেল এমনটি সব গল্পকার করেন না, তারপরেও সেসব গল্পকার কিন্তু অনেক গল্প কালোত্তীর্ণ হয়। তো এটি লেখকের গল্প বলার ভঙ্গির ওপরে নির্ভর করে, এবং গল্প শোনার পরে গল্প পড়ার পরেও তার অনুরণন মনের ভেতরে থাকতে হবে, নইলে পড়লাম আর শেষ হয়ে গেল। রাস্তায় দেখলাম একটা গাড়ি চলে গেল, আর একটা গাড়ি এলো, আর একটা গাড়ি চলে গেল, আর একটা গাড়ি এলো, আর একটা গাড়ি চলে গেল, সারা দিন মান গাড়ি চলেই যেতে লাগলো, আমি তাকিয়ে থাকতে লাগলাম, কোনো গাড়ির কথাই আমার মনে থাকলো না। তাহলে গাড়ি দেখায় লাভ হলো কি? গল্প পড়ার লাভ হলো কি যদি গল্প মনের ভেতরে দাগ না কাটে? এর বর্ণনায় বাহুল্য বর্জন করা দরকার গল্পের বর্ণনায়, এবং চরিত্রগুলোর সম্পর্কে ইঙ্গিত থাকবে, ধারণা থাকবে, বা একটি বিশেষ চরিত্রের একটু ভেতরে ঢোকা যেতে পারে। কিন্তু বহু শাখা প্রশাখা নিয়ে যখন এটি উপন্যাসের চরিত্র অর্জন করে ফেলবে তখন আর এটিকে গল্প বলতে আমরা পারবো না। তো তবে বিশেষ ঘটনা বা চরিত্রের বিশেষ দিক এতে উজ্জ্বল হয়ে উঠবে, এবং সব সময় মনে রাখা দরকার যে গল্পের যাতে মৌলিকত্ব থাকে। যে কোনো কথারই আগের জন যিনি বলে গেছেন বা আগে বহুজন যেগুলো বলে গেছেন সেই কথা সেই বিষয়েরই আমি অবতারণা করতে পারি, তাতে কোনো দোষ নেই, কিন্তু তার কথা হুবহু বললে আমার কথা সেটা থাকবে না, তখন সেটি আর আমার কথা হিসেবে কোনো গুরুত্ব পাবে না। সেই জন্যে গল্পের মৌলিকত্ব থাকতে হবে, নিজস্বত্ব থাকতে হবে, কেউ পড়ে যাতে বুঝতে পারে এটি অমুকের লেখা গল্প। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি যা শিখেছি তা হলো বিভিন্ন বিষয়ে অনেক বই পড়া দরকার। আগে পড়া, তারপরে লেখার চিন্তা। আগেই বই যে বার করবে যার কোনো পড়ালেখা নেই, পাঠক পড়া মাত্র বুঝে ফেলবে। পাঠক কিন্তু হাবা গোবিন্দ নয়, পাঠককে হাবা বলা ঠিক নয়,
ভাবা ভাবা ঠিক নয়। পাঠক প্রখর জ্ঞান সম্পন্ন হবেন এবং পাঠক আপনার সমস্ত দোষ ধরে ফেলবেন, এটি আপনাকে মনে রাখতে হবে। এবং এটি যদি আপনি মনে রাখেন তাহলে আপনি আগে পড়াশোনা করবেন। পড়াশোনা এজন্য দরকার যে কালোজয়ী সাহিত্যিক বা কালোজয়ী হননি এমন সাহিত্যিকদেরও, যাদের কথা সকলে জানে না কিন্তু ভালো লিখে ফেলেছেন, তাদের এই লেখা পড়লে আপনার মনোজগতে এটির প্রভাব পড়বে। এই প্রভাবটি খুব গুরুত্বপূর্ণ, কারণ জিনিসটাই মনস্তাত্ত্বিক বিষয়ের ফলাফল। এটি পাঠ করে পাতায় উগড়ে দেওয়ার জিনিস নয়। আপনার মন কিভাবে সৃষ্টি হলো, সেই আপনার মন কিভাবে আপনাকে পরিচালিত করবে, সেই পরিচালনার ভিত্তিতেই না আপনি কাজ করবেন। সেই জন্যে বিভিন্ন বিষয়ে প্রবন্ধের বই, নাটকের বই, উপন্যাসের বই, গল্পের বই, সমস্ত কিছু পড়ে আপনার চিন্তা জগৎকে প্রসারিত করতে হবে। আমি এটা করবার চেষ্টা করেছি ভাই, আমি বানিয়ে বলছি না, আমি নিজে পড়ে তারপরে বলতে এসেছি। আজকে যে কথাগুলো বলছি সে সব আমার এই ষাটোর্ধ্ব জীবনের অভিজ্ঞতার ফলাফল। আমি লিখতে শুরু করেছি 70 সালে, তারও আগে 60-এর দশকেই আসলে আমার লেখার সূচনা। তো এতদিন ধরে যে আমার 60 বছরের বয়সের মধ্যে প্রায় 50 বছর ধরে আমি লেখার সঙ্গে সংযুক্ত আছি। তো এই যে লেখার ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছে। আপনার অভিজ্ঞতা আপনাকে সাহায্য করবে। সেই জন্যে অভিজ্ঞতা অর্জনের জন্যে আপনাকে পড়তে হবে। কথা সাহিত্যের বিভিন্ন শাখায় আপনাকে প্রচুর পড়তে হবে, এবং না পড়ে কিন্তু আপনি কিছুই অর্জন করতে পারবেন না। আপনার যদি অর্জন না থাকে তাহলে আপনার যে বই, আপনার যে গল্প, আপনার যে লেখা, তা কিন্তু পাঠক অবশ্যই বর্জন করবে। আপনাকে সমাজ নিরীক্ষণ করতে হবে, আপনাকে সমাজ নিরীক্ষণ করতে হবে, আপনার পাশের জগৎকে নিরীক্ষণ করতে হবে, আকাশকে নিরীক্ষণ করতে হবে, বাতাস প্রকৃতিকে নিরীক্ষণ করতে হবে, মানুষের জীবনকে নিরীক্ষণ করতে হবে, মানুষের দারিদ্র্যকে নিরীক্ষণ করতে হবে, মানুষের অভাব এবং অভিযোগকে নিরীক্ষণ করতে হবে, মানুষের মনে কষ্টকে অনুভব করতে হবে। একজন আরেকজনের মনে তার আর্থিক কষ্ট নয়, কিন্তু মনে বড় আঘাত সে দিল, সেই আঘাত তার মন থেকে কিছুতেই যাবে না। একজনের জিভে যদি ব্লেড বসানো থাকে, সেই ব্লেডও চোখে দেখা যাবে না। সেই ব্লেড যার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে, সেই কাটা হৃদয়কে চোখে দেখা যাবে না, কিন্তু সে যে কি বিশাল একটা মর্ম বেদনাদায়ক ব্যাপার, এটা অনুভব করা যাবে। এটা সম্পূর্ণটাই মনোজগতের ব্যাপার। একজন গল্পকারকে, একজন ঔপন্যাসিককে এই কথাগুলো নিশ্চয়ই মনে রাখতে হবে। মানুষের আচরণকে পর্যবেক্ষণ করতে হবে। চোখ বন্ধ করলে চরিত্ররা যদি আমার চোখের সামনে চলে আসে, হেঁটে বেড়ায়, ঘুরে বেড়ায়, চোখ বন্ধ করলে যদি আমার গল্পের সব চরিত্র আমার সামনে চলে আসে, তাহলে বুঝবো যে আমি চরিত্র তৈরি করবার মতো যোগ্যতা অর্জনের কাছে গেছি। গল্প আমি বিদ্যালয়ে থাকতে লিখেছি। আমার শুরু ছড়া কবিতা দিয়ে, এবং ছড়া কবিতা 60-এর দশকে শুরু করেছিলাম, এবং ইত্তেফাক, বাংলাদেশের ঢাকার সবচেয়ে জনপ্রিয় তখনকার দিনের ইত্তেফাক, আজাদ, এইসব পত্রিকার, ইত্তেফাকে ছিল কচিকাচার আসর আর আজাদে ছিল মুকুলের মাহফিল। তো মুকুলের মাহফিল এবং কচিকাচার আসরে লিখবার আমি চেষ্টা করতাম, এবং যদি একটা লেখা কখনো ছাপা হয়ে যেত, আমি তো মানে আনন্দে আত্মহারা, তবে সাহস পেতাম না কাউকে বলবার, লজ্জা লাগতো। তো আমি গল্প লেখবার যে ধারাবাহিকতা, এটির সূচনা হয়েছিল আমি স্কুলে পড়তে। স্কুলে একটি স্কুল ম্যাগাজিন বার হবে, বার্ষিকী বার হবে। প্রধান শিক্ষক একদিন ক্লাসে এসে বললেন যে আমরা তো একটা বার্ষিকী বার করব, তোমরা যা চাও, ইচ্ছে হয় দিতে পারো, ধাঁধা দিতে পারো, কেউ কবিতা দিতে পারো, কেউ ছড়া দিতে পারো, আবার গল্পও দিতে পারো। তো আমি ভাবলাম যে আমি গল্প লিখব। এই যে গল্প লিখব, এটার পেছনের একটু কারণ আছে। আমি একবার ট্রেনে চেপেছিলাম
এবং দীর্ঘযাত্রার ট্রেনে সেই সময়কার ট্রেনগুলোতে ভিড় হতো। আর এখনকার দিনের মতো রিজার্ভেশনের ব্যবস্থা ছিল না, তারপরে এই আন্তনগর ট্রেনের ব্যবস্থা ছিল না। সব ট্রেনে সব কক্ষে সবাই উঠতে পারতো এবং ফেরিওয়ালারা সব কক্ষে উঠতে পারতো, কাউকে নামিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এখন যেমন ফেরিওয়ালা, অনেক গাড়িতে ফেরিওয়ালা উঠতে পারেন না এবং এসব বিষয়ে অনেক বাধ্যবাধকতা এসছে। তো তখন একবার এক ফেরিওয়ালা এসে বলতে লাগলো তার কাছে কিছু ওষুধ আছে। সেই ওষুধটার যে বর্ণনা সে দিল, তাতে আমার মনে হলো যে এই ওষুধ যে খাবে সে হাতির মতো মোটা হবে আর তাল গাছের মতো লম্বা হবে এবং ফাইলেরিয়া থেকে ডিপথেরিয়া পর্যন্ত পৃথিবীতে যত রোগ আছে, সর্দি কাশি হাঁচি হাঁপানি যা আছে সমস্ত কিছু তার ওষুধ খেলে দূর হয়ে যাবে। সর্বরোগ হরণকারী ওষুধ সে বিক্রি করতে এসছে। আমি বুঝে ফেললাম যে লোকটা ধোঁকাবাজ। তো ধোঁকাবাজদের বিরুদ্ধে কিছু লিখবার তখন ইচ্ছা আমার মনে জাগলো। এই যে আমার শিক্ষক মহোদয় যে বললেন, তখন আমার মনের ভেতরে গল্প লিখবার বাসনা চাপলো এবং ওই ধোঁকাবাজের যে চারিত্রিক প্রবণতা সেটি বিশ্লেষণ করে আমি একটু গল্প লেখার চেষ্টা করলাম এবং আমাকে আশ্চর্য করে দিয়ে, স্কুলের সবাইকে আশ্চর্য করে দিয়ে সেই গল্পটা স্কুল বার্ষিকীতে ছাপা হলো। আমি তো খুব অবাক হয়ে গেলাম, আমার গল্প আবার ছাপা হবে। তো এরপরে স্কুল কলেজে, তারপরে আমাদের এখানে আমাদের সময়ে 70 দশকের নবারুণ খুব জনপ্রিয় ছোটদের পত্রিকা ছিল। আমার তখন ছড়া কবিতা বাংলাদেশ সংবাদে ছাপা হয়েছে, সেই ছোটদের পাতায় ছড়া কবিতার সংখ্যায় ছাপা হয়েছে। আমার সোনার দেশ 1975 সালের 4 জুলাই তারিখে আমার খুব মনে আছে। তো তখন এটি আমি চুপচুপ করে কিনে এনেছিলাম সংখ্যাটি। তো তারপরে আমাদের এখানে আমি যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম 70-এর দশকেই, তখন 1979 সালে আমরা আবার উৎসাহী ছিলাম যারা, তারা একটা লিটল ম্যাগ বার করলাম এবং সেই লিটল ম্যাগের মধ্যে গল্প ছিল, কবিতা ছিল। তো তার মধ্যে একজনই, যাদেরকে নিয়ে কাজ শুরু করেছিলাম তাদের মধ্যে একজন খুব বিখ্যাত হয়েছে, মানে বলেই রাখছি আমি ছাড়া। হ্যাঁ, তো আমি নিজেকে সেই একজন বলছি না। তো যাই হোক, তো এছাড়া ওখানে অন্যরা এখন পর্যন্ত আমি তাদেরকে দেখতে পাচ্ছি না। তো বিশ্ববিদ্যালয়ে 1979 সালে গল্প চাওয়া হলো। আমি একটা গল্প হল বার্ষিকীর জন্যে গল্প বা কবিতা এগুলো চাওয়া হলো। আমি একটা গল্প লিখলাম। গল্পটার নাম জমাট বাঁধা দুঃখ। মানুষের এটির প্রধান উপযোগ্য হলো শ্রেণীদ্বন্দ্ব, একটি সংসারের কাহিনী, একটি দুঃখের কাহিনী, একটি বৈষম্যের কাহিনী, একটি জীবন যন্ত্রণার কাহিনী। তো এগুলো আমাকে খুবই ভাবাতো, আলোড়ন সৃষ্টি করতো আমার মনের ভেতরে। তো এরপরে তো আপনারা জানেন যে আমি লিখেই চলেছি, আমি বিরতি দিইনি এবং গল্প লেখকের জন্য এই লেগে থাকাটা খুব গুরুত্বপূর্ণ এবং বিরতি দেওয়া কিন্তু চলবে না। আপনি লিখতে লিখতে হঠাৎ থেমে গেলেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন, আপনাকে আবার নতুন করে শুরু করতে হতে পারে, সেটি আপনার জন্য একটা কঠিন সংগ্রামের বিষয় হয়ে যাবে। সেই জন্যে শুরুটা অল্পকালে শুরু করলে ভালো হয়, ভুল হোক যাই হোক, আপনি লিখে পাঠাতে থাকবেন। লিখে বই বার করতে হবে যে এটি ভুল কথা, বই তো বার হবে। আপনি আগে লিখবেন, আপনার লেখাটা যখন পত্রিকায় যাবে, পত্রিকার সম্পাদক এটি দেখবেন, পত্রিকার সম্পাদক এটি দেখে এটা ভুল ত্রুটি সংশোধন করে কিন্তু তিনি ছাপবেন, হুবহু ছাপবেন না। তো আপনার ভুল ত্রুটি কী কী সংশোধন হলো আপনি লেখাটা পড়বেন, পড়ে আপনি বুঝবেন যে আমার কোন কোন জায়গায় ভুল হয়েছিল, ওইটা আপনি সংশোধন করবেন, আবার লেখা পাঠাবেন। মেলা লেখা পাঠাবেন, অল্প কয়েকটা ছাপা হবে, সব তো ছাপা হবে না। আমার তো লেখা পাঠাতে হয়রান, ছাপা হতো না, কিন্তু যখন ছাপা হওয়া শুরু হলো সমস্ত লেখাই ছাপা হয়। আর এখন তো লেখা আমার সৌভাগ্য এবং বয়সের কারণেও হয়তো কিছুটা সৌভাগ্য অর্জন করেছি যে লেখা সমস্ত জাতীয় পত্রিকাগুলো, দেশের এবং দেশের বাইরের বিভিন্ন জায়গায় যারা যখন ঈদ সংখ্যা, পূজা বার্ষিকী এগুলো বার করেন, তো তারা আগে ভাগে সময় নিয়ে আমাকে বলে রাখেন আর কি। তো আমি লিখবার চেষ্টা করি। প্রত্যেকেরই এই অবস্থা হবে যদি দীর্ঘদিন ধরে লেখে না। আমি যদি আগে ছেড়ে দিতাম তাহলে আমাকে কেউ জিজ্ঞেস করতো না, আমাকে কেউ ডাকতো না। আমি যে আজকে আপনাদের সঙ্গে কথা বলছি এবং আমাকে যে অনেকে ফোন করে বলেছেন যে এই বিষয়টা নিয়ে কথা বলবার জন্য, সেটি হতো না।
তো সেই যে অর্জন, সেই অর্জনটি দীর্ঘদিনের লেগে থাকারই ফলাফল। তারপরে আমি তো ৩৫টার মতো গল্পের বই লিখবার সুযোগ পেলাম, এবং কিশোর উপন্যাস ২৫টি এখন হয়েছে, এগুলো লিখবার সুযোগ পেয়েছি। এবং এক গল্প নিয়ে বহু ছবি দিয়ে বই বার হয়েছে, আবার অনেক গল্পের সংকলন বার হয়েছে, আবার আমাদের এই শিশু কিশোর গল্প সমগ্র এরকম খণ্ডে খণ্ডে বার হয়েছে। তারপরে আমার একটি বই, এটি একটি বিপুলায়তনের একটি গল্পের বই, এবং এই গল্পের বইটি আমার এ পর্যন্ত প্রকাশিত সবচেয়ে বড় আয়তনের গল্পের বই, এবং এটি ৪00-৫০০ পাতার মতো এটির মানে পরিসর আর কি। তো এটি আমি উৎসর্গ করেছিলাম আমার এক অতি প্রিয়জন অমল ত্রিবেদীকে। এই যে অমল ত্রিবেদী আমার পাশে আছেন, থাকেন, তিনি পৃথিবীতে নেই। তো আমি এই যে গল্প, বিভিন্ন ধরনের গল্প লিখলাম। তো বিভিন্ন ধরনের গল্পের মধ্যে রূপকথার গল্প কিন্তু লিখেছি, রূপকথার উপন্যাসও আছে। আজব দেশে রাজকুমার, আজব দেশে খোকাবাবু একটা গল্পের বই। তারপরে এটি কিন্তু রূপকথা, সব গল্পগুলো রূপকথা। এটা অনেক দিন আগে, ২০ বছর আগে বেরিয়েছিল। তারপরে পরীর নাম টুনটুনি, এর মধ্যে জীবনের গল্প আছে, আবার বেশ কিছু রূপকথার গল্প আছে। সবচেয়ে বড় একটি গল্প এর মধ্যে, সেটি টুনটুনি, পরীর নাম টুনটুনি। এটি একটি রূপকথার গল্প, কিন্তু গল্পটা কল্পনা করেছি আমি। আমার বাড়ির সামনে দোতলার বারান্দার সামনে একটি বাগান বিলাসের গাছ আছে, সেই গাছে আমি রোজ ভোরবেলায় একটা করে টুনটুনি পাখিকে এসে গান গেয়ে যেতে দেখতাম। অতি ভোরে পরিষ্কার হচ্ছে আকাশ। তো সেই থেকে কল্পনা করে আমি এই পরীর নাম টুনটুনি গল্পটি লিখেছিলাম। বন ডাকাতের খপ্পরে এটি আমার একটি গল্প, এক গল্পের একটি বই। এবং এই পরীর নাম টুনটুনি আদিগন্ত আমার খুব স্নেহভাজন প্রকাশক মোস্তাক রায়হান, সে আমাকে খুব ভালোবাসে। তার সংস্থা থেকে এটি বেরিয়েছে, এবং এটা জাগৃতি থেকে বেরিয়েছে, এটা কথন থেকে, অক্ষর থেকে বেরিয়েছে। তো এই রকম আর কি, বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে। তো এই যে আপনার বন ডাকাত রহস্য, এটা সুন্দরবন ভিত্তিক, সুন্দরবন ভিত্তিক একটি গল্প, এবং এটি আমি উৎসর্গ করেছিলাম নিতাই দাস, শিলিগুড়ি থেকে কলকাতায়, নিবিড় সখ্যের স্মৃতিতে। নিতাইকে আমি খুব ভালোবাসি। নিতাই একটি ছোট ছেলে, এবং সে আমার অতি ভালোবাসার, পশ্চিমবঙ্গের অধিবাসী সে, আমার খুবই ভালোবাসার একটি ছেলে। তো যাই হোক, আমি আমার ভালোবাসার জনদেরকে, আমি আমার ১৫০ শতাধিক বই হয়েছে, এবং সেগুলো অনুবাদও অনেক ৩০-৩২টি হয়েছে বোধহয়। তো এইগুলোর সবগুলোই তো, প্রতিটিতেই তো উৎসর্গ আছে। তো আমি আমার প্রিয়জনদেরকে উৎসর্গ করেছি, আরও প্রিয়জনদেরকে উৎসর্গ করব, এবং প্রিয়জন আমার আরও আছেন যাদেরকে উৎসর্গ করিনি। আমার ইচ্ছে আছে তাদেরকেও বই উৎসর্গ করবার, এবং একসাথে একাধিকজনকেও উৎসর্গ করবার ইচ্ছে আছে আমার। সায়েন্স ফিকশন, সেরা সায়েন্স ফিকশন একটি পার পাবলিকেশনস বার করেছিল। এটি আমার কিছু সায়েন্স ফিকশন গল্প, বৈজ্ঞানিক কল্পকাহিনীর গল্পের এটি সমাবেশ। এবং বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রতি আমার খুবই আকর্ষণ আছে, এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী আর সায়েন্স ফিকশন এবং সায়েন্স ফ্যান্টাসি কী, এটা যারা লিখছেন এবং যারা পড়ছেনও তারা বুঝবার চেষ্টা করবেন। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো আমরা ভবিষ্যতের কথা কল্পনা করেও লিখতে পারি, এবং আমরা লিখতে পারি আজ ২০২০ সালে আমি যদি লিখি ২২৩২ সালে কাহিনী লিখছি, আমি বলছি ২০৩২ সাল, আজকে এখন ২০৩২ সাল, তারপরে এই হলো, তারপরে সেই হলো। তো ২০৩২ সালকে আমরা চোখে দেখিনি, কিন্তু ২০৩২ সালের যে কাহিনী আমি লিখব, এই ২০৩২ সালের কাহিনীর মধ্যে ২০৩২ সাল থাকবে, কিন্তু তা আমার কল্পনায়। সত্যিকারের ২০৩২ সাল আমি দেখতে পাইনি, কিন্তু অনেক কল্পনাশিল্পী, অনেক কথাশিল্পী
তিনি কল্পনার মাধ্যমে নিখুঁতভাবেও দেখতে পারেন, অনেকটা নিখুঁত হবে, অনেকটা কাছাকাছি হবে, এবং 2032-এ এলে বোঝা যাবে যে আসলে 2032টা কেমন জিনিস। তো সুন্দরবনের গল্প কথা প্রকাশ বার করেছিল। সুন্দরবনের গল্প এটি সুন্দরবন কেন্দ্রিক গল্পের সমাবেশ, এবং এর মধ্যে গল্প বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের অনেকগুলো ছোটদের পত্রিকায় বার হয়েছে, এবং ছোটদের পত্রিকায় শুধু বার হয়েছে না, আবাদ সাহিত্য পত্রিকা বলে সুন্দরবন কেন্দ্রিক পত্রিকাতেও অপরেশ মণ্ডল এটার সম্পাদক, এর গল্প ছাপা হয়েছে। এবং এই গল্পের প্রতিটি গল্পই কিন্তু আমি আমার যে নীতি আছে সেই নীতির ওপরে দাঁড়িয়ে লিখেছি, অর্থাৎ আমি যে বিষয়ে লিখব সেই বিষয়কে স্পর্শ করে লিখব। আমি যা লিখব, আমি কোনো জায়গার উপরে যদি কিছু লিখি তো সে জায়গায় আমি যাব। সুন্দরবনের গল্প, প্রতিটি গল্প লেখার পেছনে আছে আমার সুন্দরবন ভ্রমণ, সুন্দরবনের ভেতরে বসবাস, সুন্দরবনের বাইরে বসবাস, জেলে পল্লীতে যাওয়া এবং তাদের নৌকোর ভেতরে বসবাস। এইগুলোর ভেতর দিয়ে আমি যেসব কাহিনীগুলো শিখেছি, জেনেছি, দেখেছি, সম্ভাব্যতার বিচারে উত্তীর্ণ বলে মনে হয়েছে সেগুলো লিখেছি। এবং নবারুণ, টৈটুম্বুর, কিশোর ভুবন, কিশোর আলো, তারপরে কিশোর তারকালোক, আমাদের এখানকার এইসব বিখ্যাত পত্রিকা, এবং এগুলো আমাদের শিশু সাহিত্যের পত্রিকার সবগুলো টিকে নেই, কিশোর তারকালোক টিকে নেই, কিন্তু কিশোর তারকালোকের কথা আমাদের ভবিষ্যৎকালে যারা শিশু সাহিত্যের ইতিহাস লিখবেন তাদেরকে লিখতে হবে। এটি খুব জনপ্রিয় একটি ছোটদের পত্রিকা ছিল। তো অসংখ্য গল্প আমি লিখেছি, ঈদ সংখ্যাগুলোতে বড় বড় উপন্যাস লিখেছি, এবং তারা আমাকে আগে ফরমাইশ দিয়ে রাখতেন, কী সে আনন্দের দিন, কী সে আনন্দের দিন। কিশোর তারকালোক কেন্দ্রিক আমার বহু বন্ধু হয়েছিল, এবং বহুজনের সাথে আমার সারা জীবনের বন্ধুত্ব হয়ে গেছে কিশোর তারকালোকের সৌজন্যে। অমল সাহা সম্ভবত একজন, আহসান মালেক আছেন, আরও অনেকের সঙ্গে। ওবায়দুল গনি চন্দন কিশোর তারকালোকে কাজ করতো, আমার যে বয়সে বেশ নবীন। তারপরে তারিকুল ইসলাম শান্ত আমার খুব প্রিয়জন, এবং এই তারিকুল ইসলাম শান্ত আর এই আমাদের ওবায়দুল গনি চন্দন, এই দুজনে খুব প্রতিভাবান, এবং এই দুজনেই এখন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমি তাদেরকে এই সুযোগে তাদের কথা স্মরণ করি এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এবং তারা দুজনেই খুব প্রতিভাবান, এবং চন্দনের ছড়া খুবই ভালো, সে ছড়া লিখত। তারপরে আহমদ আজাদ ভাই, তারপরে সাইফুল ইসলাম ভাই, সাইফুল ইসলামের সঙ্গে আমার সেই 80-র দশকের থেকে খাতির সিরাজগঞ্জে। কিন্তু সাইফুল ইসলাম সাহেবকে আবার আমি এখানে পরে আবিষ্কার করে অবাক হয়ে গেলাম। তিনি অন্য মানুষ, তিনি আগে খুব নীতিবান এবং বামপন্থী রাজনীতিবিদ ছিলেন। তিনি একটা নির্দিষ্ট পোশাক পরতেন, পাঞ্জাবি পরতেন, আর কিছু পরতেন না। এখানে এসে তাকে শার্ট প্যান্ট দেখলাম। তো তিনি কিন্তু ছড়া লিখেই চলেছেন, এখনও লিখে চলেছেন। এই সুযোগে আমি তার কথা স্মরণ করি। তারপরে আহমদ আজাদ ভাই খুব ভালো গল্পকার, খুব শক্তিশালী গল্পকার, এবং তিনি বহু কাজ করেছেন। তার আমাদের চলচ্চিত্র জগতের, বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি রাজ্জাককে নিয়ে তিনি অনেক কাজ করে রেখেছিলেন, সেগুলো পরে বই হওয়ার কথা ছিল, ইত্যাদি ইত্যাদি। আমার চলচ্চিত্র বইটা যখন আমি লিখি তখন আজাদ ভাই আমাকে সাহায্য করেছিলেন, এবং জাকির ভাই কিশোর তারকালোকে, তারা আমাকে সাহায্য করেছিলেন। তারকালোকে আমার অনেক, কিশোর তারকালোকটা তারকালোক গ্রুপের পত্রিকা ছিল, এবং সেখানে অনেক কয়েকটি কাগজ বার হতো, সবগুলোতে আমার লেখা তারা ছাপতেন, এবং গুরুত্বের সঙ্গে ছাপতেন। ঈদ সংখ্যাগুলোতে মস্ত বড় বড় লেখা, বাংলা দেশের চলচ্চিত্রে রোমান্টিক জুটি, তারপরে প্রথম নারী চলচ্চিত্রকার, প্রথম নারী চলচ্চিত্রের কাহিনীকার, এগুলো বিষয়ে নানান। তো এগুলোর বড় বড় লেখা হয়েছে ছাপা, এগুলো পরে আমার বইগুলোর মধ্যে ঢুকেছে। তো এই যে সব কাজ, এগুলো কিন্তু কিশোর তারকালোক জীবনের কথা। আমি সুযোগ পেয়ে একটু স্মরণ করলাম। মাঝরাতের ছায়ামূর্তি, এখানে কিশোর আলোতে লেখা গল্প, এবং কিশোর আলোতে লেখা বেশ কিছু গুরুত্বপূর্ণ আমার গল্প, আমার অভিজ্ঞতা, এইটা গল্পের বই। এর মধ্যে এগুলো ছাপা হয়েছে। ঝিঙে ফুল বার করে অসংখ্য বই কিন্তু
৩০ বা ৩৫টা বই আমি কিন্তু এখন দেখাবো না, দেখাতে পারবো না, কয়েকটি বই। তারপরে এই কাঠমান্ডুতে গোয়েন্দাগিরি, এটি কাঠমান্ডু বিষয়ে খুব হিট এবং জনপ্রিয় একটি বই হয়েছিল, পাওয়ার পাবলিকেশনস এটি বার করেছিল। পোখরার স্বর্ণমূর্তির রহস্য, এটি 4টি ভাষায় অনুদিত হয়েছে, এটি আবার বাংলায় নতুন সংস্করণের এখন কাজ চলছে, এটি আশা করা যায় যে বার হবে। আহমদ পাবলিশিং হাউস, মহিউদ্দিন সাহেবের একটি বিখ্যাত প্রকাশনা সংস্থা আমাদের দেশের, এবং তার ছেলে পাশা ভাই আমাদের ডাকনাম, তিনি আসলে আমার বন্ধু। তো তার সাথে বন্ধুত্বের সূচনা হলে তার আরেক বন্ধু আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ছিল, তার মাঝখানে তিনি ব্রিজ হয়ে গেছেন, তা আমাদের বন্ধুত্ব চিরদিনের। আফ্রিকার বিভীষিকা, এটি বাংলাদেশে বার হয়েছিল প্রায় 20 বছর আগে, এবং আমার অনেক বইয়ের মতো শোভা প্রকাশ এটি বার করেছিল। তারপরে এটির বিদেশি সংস্করণ বেরিয়েছে, এটা কলকাতা থেকে বেরিয়েছে, ছোটদের কচিপাতা বার করেছে, এবং এটি এই কলকাতা বইমেলায় বার হয়ে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং খুব ভালো এটি দৃষ্টি আকর্ষণ করেছে। এটির প্রমাণ ওখানকার পাঠকদের কাছ থেকেও আমি পেয়েছি। এই বইটার অলঙ্করণগুলো, মূল অলঙ্করণগুলো করেছিলেন যে তারিকুল ইসলাম শান্ত। তারিকুল ইসলাম শান্ত আমায় ভালোবেসে খুব দরদ দিয়ে অলঙ্করণগুলো করে দিয়েছিলেন। তারিকুল ইসলাম শান্ত এখন পৃথিবীতে নেই, কিন্তু তার ছবিগুলো রয়ে গেছে। তার ছবি, তার যে কর্মের ছবি, সেটা আমার হৃদয়ের মধ্যে আছে, আমি তাকে কখনো বলিনি। প্রিয় বন্ধুরা, সেরা কিশোর গল্প, এটি আমার, আমি সবগুলো পুরস্কারপ্রাপ্ত গল্পের বই এখন দেখাতে পারলে ভালো হতো, কিন্তু সেটি পারবো না। সেরা কিশোর গল্প, এই যে বইটি, এটি কথা প্রকাশ বার করেছে। এটির মধ্যে যতগুলো গল্প ছাপা হয়েছে সবগুলো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ছোটদের পত্রিকাগুলোতে আগে ছাপা হয়েছিল, তারপরেই গ্রন্থভুক্ত হয়েছিল, এবং এটি খুবই সম্মানজনক নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কারে গল্প উপন্যাস শাখায় পুরস্কৃত হয়েছিল এই বইটি। এবং এটির অলঙ্করণ, এটির প্রচ্ছদ করেছিল তুলি তো সাংঘাতিক প্রচ্ছদ করেছে, এবং এর ভেতরের অলঙ্করণও তুলি করেছে, আমার খুবই স্নেহভাজন তুলি, এবং সে কি সুন্দর, কি যে মন কাড়া সব ছবি। আর প্রকাশকও ছেপেছেন, এটি কি সাংঘাতিক দরদ দিয়ে ছেপেছেন, এবং কি ঝকঝকে ছাপা। আর এটি একাধিক সংস্করণ বার হয়েছে, বোঝাই যাচ্ছে যে পাঠক এটিকে খুব পছন্দ করেছিল। মিত্তির বাড়ির যত রহস্য, এটি গ্রন্থকুটির বার করেছিল। এটি একটি কিশোর উপন্যাস, এবং এটি কিন্তু রহস্য কাহিনী, কিন্তু রহস্য কাহিনীর মধ্যে দিয়ে কঠিন জীবন সংগ্রামের কাহিনী আছে। মানুষে বৈষম্য এবং দারিদ্র্যের কষাঘাতে মানুষ কীভাবে লাঞ্ছিত হয়, মানবতার লাঞ্ছনার কাহিনীও এর মধ্যে আছে। এবং এটি আমার অতি প্রিয় মমিনুদ্দিন খালেদ ভাই এটির প্রচ্ছদ করেছিলেন, তার প্রচ্ছদ আমার খুব পছন্দের, এবং এই সুযোগে তাকে আবার একটু ধন্যবাদ দিই। আর এই যে শিশু কিশোর গল্প সমগ্র, এই শিশু কিশোর গল্প সমগ্র আমার প্রিয় প্রকাশনা সংস্থা অন্যতম অক্ষর প্রকাশনী এটি বার করেছে, এবং এইটির যে প্রচ্ছদ, এটি ধ্রুবয়েশ এটির প্রচ্ছদ করেছে দেখা যাচ্ছে। এবং ধ্রুবয়েশ তো কোনো জবাব নেই, আমার বেশিরভাগ বইয়ের প্রচ্ছদ তিনি করেছেন, এবং তাকে আমি খুবই পছন্দ করি, তার কাজের জন্য তাকে পছন্দ করি, তার গুণের জন্য তাকে পছন্দ করি। প্রিয় বন্ধুরা, আমরা অনেকক্ষণ ধরে এই কথাগুলো বলবার আমরা চেষ্টা করলাম, এবং এই কথাগুলো বলে আমরা গল্পের সঙ্গে আমার সঙ্গে আপনাদের একটি সেতুবন্ধন রচনা করবার চেষ্টা করলাম। এটি শেষ নয়, আমার খুব ইচ্ছে যে এই বিষয়ে আপনাদের যদি উৎসাহ আমি দেখি, এবং আপনারা যদি আমাকে জানান, তাহলে ভবিষ্যতে আমি আরও কথা বলবার চেষ্টা করব, এবং আমি গল্প বলার চেষ্টা করব। আমি গল্প বলতে পছন্দ করি, গল্প শুনতে পছন্দ করি। ছোটোবেলায় গল্প শুনতে ঘুমিয়ে পড়তাম, তারপরে এখনও আমি গল্প শুনতে পছন্দ করি, গল্প বলতেও পছন্দ করি। আমাদের জীবন অনেকগুলো গল্পের সমাবেশ, এবং একটি বড় গল্পে আমাদের জীবন শেষ হয়ে যায়। আমরা যদি বড় কাজ করি, তাহলে এই গল্পের নায়ক যদি আমি হই, যদি আপনি হন, যে গল্পের যিনি নায়ক হন না কেন, তিনি টিকে থাকবেন, তিনি মরবেন না। নশ্বর দেহ আমাদের, এই দেহের অবসান ঘটবে, কিন্তু আমাদের যে কীর্তি সেটি থাকবে। আশা করা যায় যে আমরা মহৎ কীর্তির
করার চেষ্টা করব এবং আমার ইচ্ছা যে আমি মহাকালের জন্যে কাজ করি, আমি ক্ষণকালের জন্যে ও হালকা চটুল এবং যেটি সাথে সাথে শেষ হয়ে যাবে সেরকম কোনো কাজ করার আমার ইচ্ছে নেই। আমি মানুষের জন্যে কাজ করতে চাই। অশেষ ধন্যবাদ। অনেক 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 ভালোবাসা।